হ্যাঁ নম্র, আমি সরি। নম্র, তাকাও এদিকে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো, ভুল করে। হ্যাঁ, ভুল করেই তো। ভুল করে আমাকে বিয়ে করেছেন, ভুল করে আমাকে আপনার দয়ায় থাকতে দিয়েছেন, ভুল করেই আমাকে নিজের স্ত্রীর পরিচয় দিতে যাচ্ছেন, ভুল করে একটা বিধবা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। সবই তো ভুল। আসল ভুলটা ঠিক কোথায় হয়েছিল জানেন? সবচেয়ে বড় ভুল আমার আর আপনার পরিচয়। তার চেয়েও বড় ভুল আপনাকে ভালোবাসা। এটা না হলে জীবনটা কত সহজ হতো। এই আপনি নামক মানুষটাকে না ভালোবাসলে আমার বাবা অপরাধ বোধে শেষ হতেন না, আমি অনাথ হতাম না, আর না কখনো দ্বিতীয়বার বিয়ে করতে হতো। থামে নম্রমিতা। দুই চোখের কানির বেয়ে উপচে পড়া জল মুছে ফেলে ঘুরে তাকায় রাফিদের দিকে। অতপর জোরে নিঃশ্বাস টেনে আবারও বলে ওঠে, ঠিকই বলেছো তুমি। এটা তো আর আমার নতুন বিয়ে নয়, এটা আমার দ্বিতীয় বিয়ে। তাই তো বিয়েতে মেহেদি পড়িনি, বাসর ঘর নিয়ে মাতামাতি করিনি, এমনকি এতদিনে একবারের জন্যও রাস্তার উপাশের ফুচকার দোকানেও যায়নি। অসহায় এক বিধবাকে কেউ বিয়ে করেছে, এই তো ঢের। আমাদের আবার শখ থাকতে আছে নাকি? চিন্তা নেই, শখগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমার জন্য কোনো বাড়তি খরচ হবে না তোমার। আমি সরি নম্র, ওভাবে বলতে চাইনি তোমাকে। তোমাকে কষ্ট দেওয়ার কথা তো আমি স্বপ্নেও ভাবি না। তোহাকে না পাঠানোর বাহানা দিতে গিয়ে কখন যে তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি, আমি সত্যি ইচ্ছে করে বলিনি। প্লিজ কান্না থামাও। কষ্ট দেওয়ার অজুহাতে যাকে ঘরে তুলে এনেছো তাকে কষ্ট দিতে চাওনি, ব্যাপারটা হাস্যকর নয় কি? বলার মতো কোনো কথা খুঁজে পায় না রাফিদ। আজকের করা এত বড় একটা ভুলের জন্য নিজেকে কখনো মাপ করতে পারবে না সে। নম্রমিতার যে অনেকটা কষ্ট পেয়েছে তা বুঝতে পারছে রাফিদ, কিন্তু সে তো ইচ্ছে করে করেনি। তাছাড়া নম্রমিতার দেয়া আঘাতের কাছে এই আঘাত যৎ সামান্য। সে তো 2টা বছর কষ্ট যন্ত্রণায় জর্জরিত হয়ে কাটিয়েছে। প্রতিটা মুহূর্তেই যখন মনে হতো তার নম্রমিতাকে অন্য কেউ ছুঁয়ে দিচ্ছে, দম বন্ধ হয়ে আসতো। পাগল পাগল লাগতো নিজেকে। বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভেঙে চুরে যেত। নম্রমিতা তো সেই ব্যথার এক অংশও পায়নি। তবে আজ না হয় কিছুটা ব্যথা সয়ে নিক, বুঝুক ঠিক কতটা কষ্টে কেটেছে তার দিনগুলো। আজ অফিস থেকে বেশ খানিকটা লেট করেই বের হয়েছে রাফিদ। পেন্ডিং কাজ ছিল বেশ কিছু। যেহেতু আগামী সপ্তাহে সে থাকছে না, তাই ওভারটাইম করতে হবে কয়েকদিন। অফিস থেকে বের হয়ে সামনে দাঁড়ানো আরশিকে দেখে বেশ খানিকটা চমকায় রাফিদ। আরশির সামনে আসার কোনো রকম কারণ খুঁজে না পেয়েও ভদ্রতার খাতিরে এগিয়ে যায় সেদিকে। তুমি এখানে? কোনো কাজ ছিল? আসলে আপনার থেকে কিছুটা সময় চাই ভাইয়া, কিছু কথা বলার ছিল। খানিকটা অবাক হয় রাফিদ। আরশির কি এমন কথা আছে যা বাড়িতে বলা যাবে না? ভেবে পায় না সে। কফি শপে মুখোমুখি বসে আছে দুজনে। আরশি বেশ কিছুক্ষণ ধরে আনসান করছে, হয়তো কিছু বলার জন্য। কিছুটা অপ্রস্তুত অনুভব করছে রাফিদও। আরশির সাথে সেভাবে সখ্যতা কখনই গড়ে ওঠেনি তার। তবে হুট করেই কি বলতে চায় সে? আপুর বিয়ের কয়েক মাস পর থেকেই বাবা অসুস্থ হতে শুরু করেন। ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন ভীষণভাবে। কোনো এক অপরাধবোধ যেন তাকে কুরে কুরে খেয়ে ফেলছিল। একদিকে আপু ভালো নেই, আদিল নামক জানোয়ারের আরও একটা রূপ ছিল ভেতরে ভেতরে। বহু নারীতে আসক্ত ছিল সে। মাঝে মাঝে বেশ মারধর করতো আপুকে। প্রাথমিকভাবে আপু বাড়িতে না জানালেও কয়েক মাস পর জানাজানি হয়ে যায়। সেই থেকেই বাবার ভেঙে পড়ার সূচনা। সবার ধারণা ছিল আপুর চিন্তায় বাবারে অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু বাবা আর সুস্থ হয় না। জোরে দম নেয় আরশি, গলা ভেঙে আসছে। বাবার কথা মনে হলেই হু হু করে কেঁদে ওঠে বুক। রাফিদ পানির গ্লাস এগিয়ে দেয় আরুষির দিকে। ঢক ঢক করে পুরো পানি শেষ করে নিজেকে শান্ত করে আরুষি। অতপর আবারও বলে ওঠে, মৃত্যুর 1 সপ্তাহ আগে বাবা আমাকে ডেকে পাঠান নিজের রুমে। বহুদিন পর অনেক কষ্টে আদুরে হাত তুলে দেন মাথায়। ততদিনে বিছানা সজ্জায় তিনি। বাবা হয়তো বুঝতে পেরেছিলেন তার দিন ফুরিয়ে আসছে, তাই তো হুট করে ডেকে পাঠিয়ে গোছিয়ে দেন এক বিশাল দায়িত্ব, অনেকটা বড় এক দায়িত্ব। ঠিক সেদিনই জানতে পেরেছিলাম আপনার কথা, আপুর ভালোবাসার কথা, আর আপনাদের বিচ্ছেদের কথা। বাবা আমাকে দায়িত্ব দেন, কখনো যদি আপনার সাথে দেখা হয় তবে যেন সব সত্যটা আপনাকে জানিয়ে দেই। এতে কিছুটা হলেও তার অপরাধ কমবে। একে একে সব ঘটনা শোনার পর থমকে যায় রাফিদ। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুষির দিকে। এ কোন অজানা অতীত জানালো সে? কেন জানলো সে?
নম্রমিতার প্রতি হওয়া অন্যায়ের অপরাধে সেও যে জর্জরিত হয়ে গেল। এসবের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে সে নম্রমিতা। অথচ তাকেই এতগুলো দিন অবহেলা করে এসেছে সে। প্রতিনিয়ত লাগামহীন কথার মাধ্যমে অপমান করেছে, আরও বেশি কষ্ট দিয়েছে। তার তো প্রয়োজন ছিল নম্রমিতাকে সবচেয়ে বেশি ভালোবাসার, আগলে রাখার। আনমনে ড্রাইভ করছে রাফিদ। মাথায় ভর করে আছে হাজারো চিন্তা, অপরাধবোধে ভুগছে ভীষণভাবে। দূরে একটা ফুলের শপ দেখে গাড়ি দাঁড় করায়। কিছু জিনিস কিনে আবারও গাড়ি স্টার্ট দেয় রাফিদ। ঠোঁটের কোণে লেগে আছে তার ক্ষীণ হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে নম্রমিতা। পরনে কালো শাড়ি, আপন মনে চুলে চিরুনি চালাতে ব্যস্ত সে। আচমকা কারো স্পর্শে কেঁপে ওঠে নম্রমিতা। নম্রমিতার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে রাফিদ। বাম হাতে জড়িয়ে ধরে রেখেছে নম্রমিতার কোমর। আশ্চর্যান্বিত দৃষ্টিতে নম্রমিতা তাকায় আয়নার দিকে। রাফিদকে ভীষণ অন্যরকম লাগছে আজ। ভীষণ উস্কো খুস্কো অথচ স্নিগ্ধ। নম্রমিতাকে ছেড়ে রাফিদ ব্যাগ থেকে কিছু একটা বের করে আবারও এসে দাঁড়ায় তার পিছনে। নম্রমিতা কিছু বলার চেষ্টা করলে তাকে থামিয়ে দেয় রাফিদ। চুলগুলো মুঠো করে হাত খোপা করে জড়িয়ে দেয় বেলি ফুলের মালা। হতবাক হয়ে তাকিয়ে থাকে নম্রমিতা। চোখ দুটো বড় বড় করে রাফিদের দিকে ঘুরতেই একে একে দুই হাতে পরিয়ে দেয় বেলি ফুলের মালা। একের পর এক ঘটনায় বিস্ময়ে হতবাক নম্রমিতা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে সাদা গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে পড়ে রাফিদ। নত শিরে গোলাপটা এগিয়ে দেয় নম্রমিতার দিকে। অতপর মুগ্ধতার সুরে বলে ওঠে, হৃৎপিঞ্জরে রেখে যেত চিঠি মনের কবুতরে, অবহেলার ভূমিতে ঝরঝরে মাটি দিয়েছে ঠেসে ঘুলি মলিন ডাক বক্স। মাঝ দরিয়ায় ঝড়ো উত্তালে না ডোবা নাবিকে ডুবেছে নাই তোমার ওই অতল গভীর চোখের নেশায়। চলো আজ হই মাথোয়ারা, ঠোঁটে ঠোঁটে ডুবে দিয়ে। আমাকে উন্মাদ বানিয়ে ছুটে পালানোর কোনো উপায় যে নেই তোমার। যেভাবে ধিকে ধিকে উন্মাদনায় ডুবিয়েছ, সেভাবে উন্মত্ততা সহ্য করতে পারলেই হয়। লাজুক অথচ অভিমানী দৃষ্টিতে পিছন ফেরে নম্রমিতা। হুট করেই আগের রাফিদকে দেখে তারও ডুবে যেতে ইচ্ছে করছে উন্মাদনায়। উষ্ণ সিক্ত ওষ্ঠে লোলুহান করতে মন চাইছে, কিন্তু অভিমানী মন আর বিবেকের কাছে পরাজিত ইচ্ছে শক্তি চাইলেও হুট করে ধরা দিতে পারছে না। ইতিমধ্যে একজোড়া শীতল হাত ছুঁয়েছে উষ্ণ কোমরে। কেঁপে ওঠে নম্রমিতা। হৃৎপিণ্ডের গতি চক্রবৃদ্ধি হারেই বেড়ে চলেছে। নেতিয়ে পড়া অনুভূতিগুলো যেন ক্রমে সজাগ হয়ে উঠছে। শীর্ষিনে অনুভূতিতে ডুবে যাচ্ছে নম্রমিতা। নিঃশ্বাসও ওঠানামা করছে দ্রুত। রাফিদ আরও খানিকটা এগিয়ে খড়খড়ে ওষ্ঠ ঠেকালো নম্রমিতার কানে। গভীর এক চুমু শেষে নম্রমিতাকে ঘোরালো নিজের দিকে। নম্রমিতা খানিকটা সময়ের জন্য চোখ তুলে তাকালো রাফিদের দিকে। না, বেশিক্ষণ তাকাতে পারল না। ওই চোখের মাঝে আজ মাদকতার সমুদ্র নিমজ্জিত। কয়েক মুহূর্ত তাকালেই সেও ডুবে যাবে বিশাল এক মাদকতায়। রাফিদ অনেকটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নম্রমিতাকে। এতদিন শুধু লুকিয়ে দেখেছে, আজ সম্মুখে কাছাকাছি চোখে চোখ রেখে দেখছে। চোখের নিচে কাজলের মাঝে চাপা পড়া ডার্ক সার্কেল থেকে শুরু করে সদ্য গজিয়ে ওঠা পিম্পল সবই অনিমেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। অতপর দুই চোখের পল্লবে বেশ কিছুটা সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। নম্রমিতার ঠোঁটের একেবারে কাছে ঠোঁট এনে বিড়বিড়িয়ে বলে উঠল, নম্রের নম্রতা নয়, বরং ঔদ্ধত্যতা আমার বড্ড প্রিয়। কথার তালে তালে ছুঁয়ে যাওয়া ওষ্ঠ শিহরণে ডুবিয়ে রাখছে নম্রমিতাকে। দুই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু সে। হাতের মুঠোয় খামচে ধরা শাড়ির ভাঁজ। হাসে রাফিদ। ঠোঁটের কোণে ভিড় জমিয়েছে দুষ্ট মীরা। পরক্ষণে নম্রমিতাকে রেখে রাফিদ ঢুকে পড়ে ওয়াশরুমে। হাঁপ ছেড়ে বাঁচে নম্রমিতা। এক হাত বুকে রেখে জোরে জোরে শ্বাস টেনে নেয় নিজের ভেতর। রাফিদের মাঝের এই আমূল পরিবর্তনের কিছুই বোধগম্য হচ্ছে না তার। হঠাৎ করেই দমকা হাওয়ার মতো শিহরণ জাগিয়ে চলে গেল সে। আসলে রাফিদের উন্মত্ততা সহ্য করতে পারবে তো সে? ভাবনার মাঝে লাজে রঞ্জিত মুখ দুই হাতে ঢেকে ফেলে। রাতে কিচেনের সব কাজ গুছিয়ে রুমে আসে নম্রমিতা। চোরা চোখে এক পলক তাকায় রাফিদের দিকে। হালকা আলোয় আবছা অবয়ব ফুটে উঠেছে রাফিদের। সম্ভবত গভীর ঘুমে সে। কিঞ্চিত মন খারাপ হয় নম্রমিতার। একটু কি অপেক্ষা করা যেত না তার জন্য? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হাসে। হালকা হেসে বিছানার দিকে যেতেই স্পষ্ট রাফিদের মুখ। পাশে তাকাতেই হতবাক নম্রমিতা। মাঝের কোলবালিশের কোনো অস্তিত্ব নেই আজ। কিঞ্চিত লাজুক আভা ফুটে ওঠে নম্রমিতার গালে। অতঃপর রাফিদের দিকে পিঠ করে বিছানার একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ে নম্রমিতা।
মনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত এক দোলাচল। নিজেকে শান্ত রাখা বড্ড দায় হয়ে পড়েছে। চোখ বুঝলেই কিছুক্ষণ আগের ঘটনাগুলো দৃশ্যের ন্যায় ধরা দিচ্ছে দৃষ্টিপথে। ঠোঁট কামড়ে হাসে নম্রমিতা। মনের মাঝে অদ্ভুত হয় ক্ষীণ আশার আলো। ভাবনার মাঝেই মাত্র চোখ লেগে